কোমা কোমা সাম ভেরিয়েবল এরকম লিখতাম। তেমনি আমাদের যখন মনে হতো কোনো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ফরম্যাট করতে হবে 6 ডেসিমেল বা 4 ডেসিমেল প্লেস অবধি, তখন আমরা লিখতাম যে 0.4 বা 12.4 এফ। এই যে এগুলো হচ্ছে আমাদের ফরম্যাটিং এর প্রথম এক্সাম্পল, যেটাতে আমরা ফ্যামিলিয়ার হই। ওকে, তো এখানে যে ফরম্যাটিংটা, হ্যাঁ এখানে যে ফরম্যাটটা আছে, তাহলে এখানের ফরম্যাটটা কিভাবে হয় সেটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। ওকে, যা বাবা, সো আমাদের ফরম্যাটটা দেখতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে যে যে ফরম্যাটিং ট্যাগ আছে, the JSTL format tag used to format and display the text। সো আমরা নাম্বারের ক্ষেত্রে একটা ফরম্যাটিং এর কথা ভাবলাম, যেটা হচ্ছে সির সাথে ফ্যামিলিয়ার। এছাড়া আদার দ্যান দিস ডেটকে আমরা ফরম্যাট করতে পারি, কারণ হচ্ছে দেখবে বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে, ডিডি, এমএম, ওয়াই। Okay, server started. Now I run this one. And finish. Just to check one by one, okay, then realize what happened. Okay, you see that this is the formatting. This is currency, but default currency has taken as $. Okay, and if you see the second format, that you take the max int. Okay, means দেখো এখানে যেটা ছিল যে 2 নম্বরে যেটা ছিল আমাদের, that is this will take currency 1 is taken as the ENUS. Okay, and then the number, this is max integer digit 3, so out of which here it will permit only these 3, and then the rest of the 2309. Okay, and here 2309 is basically maximum 3. This is also in 3. Basically that is supported up to 3 digit. Okay, and next one you allow 3 digit, so this is 3 digit. Okay, but why this one, not clear. Next, this one, in that case what we will do, that is just a minute. Okay, এক মিনিট একটু জাস্ট ওয়েট করে নাও, আমার এটা ডেটাটা অনেক শেষ হয়ে গেছে, আমি জাস্ট রিচার্জ করে নিই একটা ডেটা। এক মিনিট একটু হোল্ড করো, হোল্ড করলাম একটু। So 225 MB আছে। ওকে, ঠিকই আছে, শেষ হোক তারপরে করছি অন্য মোবাইল থেকে। ওকে, সরি। চলো নেক্সট হচ্ছে আমরা যদি দেখি, তো নেক্সট এক্সাম্পলটাইতে যখন এটা 2 নাম্বারটা ফরম্যাট ব্যালেন্স, 3 নাম্বারটা নাম্বার, এটা ম্যাক্স ফ্র্যাকশন ডিজিট 3, এন্ড পরেরটা দেখো এটা হচ্ছে নাম্বার করেছে,
এটা হচ্ছে যে গ্রুপিং ইউজ ফলস। গ্রুপিং ইউজ ফলস বলতে যেটা বোঝাতে চেয়েছে, যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু দেখো একটা গ্রুপিং করা হয়েছে কমা দিয়ে। গ্রুপিং ইউজ ফলস বলতে ওই কমাটা কিন্তু দিচ্ছে না। ওকে, এটা হচ্ছে গ্রুপিং ইউজ ফলস। নেক্সট আমাদের কি আছে, নেক্সট প্রপার্টিটা হচ্ছে সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ ইউজ করেছে নাম্বারের জায়গায়, দিয়ে ম্যাক্স ইন্টিজার ডিজিট হচ্ছে 3 দিয়েছে। দেখা যাক পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন, তো দ্যাট ইজ হচ্ছে যে 230%, 230%, 23। এটা 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 কেন করেছে, এটা পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন 023%, বিকজ এখানে দেখো তুমি এখানে দশমিকের পরে 3টে ডিজিট নিয়েছো, খুব ভালো করে যদি দেখো, দেখো এখানে পার্সেন্টেজে দশমিকের ম্যাক্স ইন্টিজার ডিজিট, ম্যাক্স ইন্টিজার ডিজিট 3 নিয়েছো, ম্যাক্স ইন্টিজার ডিজিট 3 নিয়েছো, ঠিক আছে, ম্যাক্স ইন্টিজার ডিজিট 3 নিয়েছো। 3 নিলে কি হচ্ছে, 3 নিলে তুমি যদি সংখ্যাটা দেখো তাহলে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে এরকম, কোথায় রে ভাই, হ্যাঁ এইখানে এই 3টে শূন্য, তারপরে এটা, তার মানে কি, এটা হচ্ছে 0.231। তো 0.23 মানে কি, মানে হচ্ছে 23%। এবার তারপরেরটা দেখো, তারপরের যদি সংখ্যাটা দেখো আমরা কি করেছি, তারপরের সংখ্যাটাতে আমরা করেছি যে দিস ইজ পার্সেন্টেজ, এটা মিনিমাম ফ্র্যাকশন ডিজিট 10। ওকে, তো মিনিমাম ফ্র্যাকশন ডিজিট 10 মানে ওর যতগুলো ছিল সবগুলো আছে, প্লাস লেফট হ্যান্ড সাইডেও আছে। ওকে, লেফট হ্যান্ড সাইডে যেগুলো ইন্টিজার পার্ট ছিল সেটাও কিন্তু এখানে অ্যালাউ করছে। তো সেখানটার জন্য আমাদের এখানে কি হচ্ছে, দেখো এইটার সঙ্গে মানে এটা পুরোটাই, তো এটা পুরোটা মানে কি, এটা পুরোটা মানে হচ্ছে এর সঙ্গে আবার একটা 10 গুণ হবে, তার মানে 1 2, এটা হয়ে গেছে 023। ওকে, এটা এটা তারপরে কি ছিল আমাদের এখানে, দেখো এখানে 09 ছিল, তো আমরা কি হচ্ছে এই 23 কে আবার 100 দিয়ে গুণ হয়েছে, তত পার্সেন্টেজ হবে, তাই না? তো তার জন্য এই 23টা এখানে চলে গেছে, আর বাদ বাকিটা 09 এখানে পার্সেন্টেজ। এবং এটা দেখো এখানে 10টা টোটাল দশমিকের পরে সংখ্যা আছে, এটা হচ্ছে তার পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন। ওকে, দেন আমাদের 7 নম্বরে যদি আমরা দেখি, তাহলে 7 নম্বরে হচ্ছে আমাদের ফরম্যাটেড এটা। ওকে, ফরম্যাটেড এটা এটা কি আছে, ফরম্যাটেড 7 নম্বরে, এটাও পার্সেন্টেজ, এটা ম্যাক্স ইন্টিজার ডিজিট 3, এটাও পার্সেন্টেজ, কিন্তু এখানে ম্যাক্স ইন্টিজার ডিজিট, এখানে কিন্তু দুটোই কিন্তু একই দেওয়া আছে, একটা মনে হয় ম্যাক্স ফ্র্যাকশন ডিজিট এটা হওয়া উচিত ছিল। ওকে, সে যাই হোক, এটা ফ্র্যাকশন ডিজিট হলেও কিন্তু ওটা 23%ই হবে। ওকে, নেক্সট যেটা আছে এটা হচ্ছে ম্যাক্স ইন্টিজার ডিজিট 3, ভ্যালু হচ্ছে $%, ম্যাক্স ইন্টিজার ডিজিট, এটা ফরম্যাট নাম্বার। তো আমাদের 7 নম্বরের ক্ষেত্রে সেটা যেটা আউটপুট এসছে সেটা হচ্ছে যে এই যে একই আনসার 0.23%। তারপরে যদি 8 নম্বরেরটা দেখি, এটা দেখো এটা আমাদের দিয়েছে ###.##E0, তার মানে ও কি করছে, ও 23টাকে নিচ্ছে, এটা হচ্ছে 120 ওকে E3 নিয়েছে, 120 E3। এই যে E3 এটা এটা রিপ্রেজেন্টেশনটা কি হলো এখানে, যদি খুব ভালো করে যদি দেখো, এটা দেখো এটা হচ্ছে ই দেয়া আছে, ই মানে কি, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো আমাদের সংখ্যাটা মূলত এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে দশমিকের আগে 3টে সংখ্যা খালি আমি রাখতে পারবো। তো দশমিকের আগে যদি আমি 3টে সংখ্যা রাখতে পারি, তাহলে এখানে দেখো এটা 1200000 আছে, তার মানে এটা 120 ইন্টু 10⁻3। তার জন্য এইটাকে রিপ্রেজেন্ট করছে E3 দিয়ে, এবং মোস্ট সিগনিফিকেন্ট বিটের কেবলমাত্র ছোটির জায়গায় 3টি সংখ্যা এখানে নিয়েছে, দিয়ে এই ফরম্যাটে নেওয়া হয়েছে। বুঝতে পারলে এই কথাটা, এটা কেন হলো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, আমাদের দেখো তারপরে এটা হচ্ছে যে
1200 যেটা আছে এটা দেখো, এটা আর এটা হচ্ছে যে ইএনইউএস, যেহেতু এটা কম্পিউটার সিস্টেম বেশিরভাগই ইএনইউএস ইউজ করে, তো তাহলে ইন্টারন্যাশনালাইজেশন স্ট্যান্ডার্ড যেটা সেটা আমাদের একটু খুঁজে নিতে হবে। ওকে, ইন্টারন্যাশনালাইজেশন ফরম্যাট, সেটা কি আছে যেন আমরা বললাম ইএনইউএস, হ্যাঁ ইএনইউএস alternate in Java। দেখি এর অল্টারনেট ইন্টারন্যাশনালাইজেশন প্যাকেটে আর কি কি অল্টারনেট আমরা ইউজ করি। ওকে, এই যে দেখতে পাচ্ছি এটাকে i18 আমরা বলি। ওকে, i18 বলি, এখানে প্রপার ডকুমেন্টেশনটা পুরোটা দেয়া নেই। i18 প্যাকেজকে আমাদের করতে হয়। ওকে, যে লোকাল করেছে, লোকাল i18 লোকাল ফরম্যাট, সেটা আমাদের একটু জানতে হয় আর কি। আর এখানে সেরকম আর এই যে ইএনইউএস দুটো আমাদের আছে। ওকে, দেখি কি কি দেয়া আছে এখানে। i18 প্যাকেজ, এটা আমরা এককালে লোকাল ডিক্লেয়ার করাটা, বাবা একটা যে লোকাল, এই লোকালটা আমাদের মেনে, এটা ইএনইউএস তো সবসময় থাকে। এই যে লোকাল ডট ইটালি ইএনইউএস এর জায়গায় এটা করেছে লোকাল। ইএনইউএস এরকম আরো ফরম্যাট আছে এই ইন্টারন্যাশনালাইজেশনে। ইএনইউএসটা তো আমরা দেখলাম, কিন্তু তার ইকুইভ্যালেন্ট আর কিছু এখানে দেয়নি, মানে লোকাল ডট এরকম কিছু দেয়নি। ওকে, এটা পরে আমরা দেখবো আর কোথাও যদি পাওয়া যায় লোকালটা কিভাবে ডিক্লেয়ার করা হয়। ওকে, এখানে সেরকম কিছু হেল্প পাওয়া যাচ্ছে না, পরে আমি দেখে বলবো যদি কখনো কাজে লাগে। তো এটা গেল আমাদের ফরম্যাট ট্যাগটা। ওকে, তো আমরা নেক্সট এতে যাব, সেটা হচ্ছে পেজ ফরম্যাট, সরি পার্টস ফরম্যাট। যেমন হচ্ছে পার্টস করা একটা কোনো কিছুকে, তার একটা এক্সাম্পল। তো আমরা কিছু করব না, এখানে যেহেতু ফরম্যাট ট্যাগটাই আছে, এটা হচ্ছে যে আমার যেমন ব্যালেন্স আছে, সেটা এটা হচ্ছে নাম্বার পার্সিং। পার্সিং এর কথা মানে হচ্ছে যে আমরা পার্স করার মানে হচ্ছে কোন একটা স্ট্রিংকে সে নাম্বারে কনভার্ট করতে পারবে, পার্টস নাম্বার মানে। ওকে, যেমন দেখবে তোমরা জাভাতে একটা জিনিসের সাথে খুব ফ্যামিলিয়ার, পার্টস ইন্ট মেথড শুনেছো নামটা? পার্টস ইন্ট, পার্টস ডাবল, এই নামটা শুনেছো কেউ? হ্যালো, না স্যার, শোনোনি? পার্টস ইন্ট বা পার্টস ডাবল হচ্ছে কোন স্ট্রিংকে যদি তুমি ইন্টিজার বা এতে কনভার্ট করতে চাও, ইন্টিজার বা ডাবলে যখন কনভার্ট করতে যাবে, তখন আমরা পার্টস ইন্ট বা পার্টস ডাবল এগুলো আমরা ইউজ করি। ওকে, পার্টস ইন্ট বা পার্টস ডাবল এগুলো আমরা ইউজ করি। এবার সিমিলারলি এখানে দেখো এটা কি বলছে, পার্টস নাম্বার, এটা হচ্ছে তোমার নাম্বার, তার ভ্যালু, এই যে ব্যালেন্স তার ভ্যালু হচ্ছে এটা। এবার তুমি এখানে কি করছো না, এটাকে বলছো ফরম্যাট ডট পার্টস নাম্বার ভেরিয়েবল আই, মানে আই বলে ভেরিয়েবলের মধ্যে লিখছো, সেটা কি হচ্ছে টাইপ তার হবে নাম্বার, আই এর টাইপ। ভ্যালু দেখো ডবল কোটের মধ্যে লেখা আছে, ডবল কোট মানে হচ্ছে সেটা তোমার একটা স্ট্রিং ভ্যালু। ওকে, স্ট্রিং ভ্যালু অফ দিস ওয়ান। সো সেটা কি হবে, ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। সো যখন তুমি সি আউট $i লিখবে, তখন ওটা হচ্ছে ডিসপ্লে করবে। নেক্সট হচ্ছে এখানে লেখা আছে, ধরো এটা পার্টস নাম্বার ভেরিয়েবল আই, ইন্টিজার অনলি, সেটা হচ্ছে যে ধরো 2 লিখেছো। ওকে, ইন্টিজার অনলি 2 লিখেছো,
তো এখানে দেখো টাইপ হচ্ছে নাম্বার, ভ্যালু হচ্ছে ব্যালেন্স, তাহলে কি খালি ইন্টিজারটা নেবে। ওকে, কিন্তু এখানে কি, এখানে দেখো এখানে যে পার্টস নাম্বার যেটা করেছো, এখানে যেটা পার্টস নাম্বার করেছো তা সেখানে কিন্তু তোমার দশমিকের পরের গুলো নামবে। তো ইন্টিজার অনলি করলে, এটা যদি ট্রু করো তাহলে দশমিকের পরের গুলো আর নেবে না। ওকে, তো এটা হচ্ছে তার করেসপন্ডিং এক্সাম্পলটা। তারপরে আমরা যদি যাই, সেটা হচ্ছে পার্টস ডেট বা ফরম্যাট ডেট, মানে ডেটকে আমরা কি করে ফরম্যাট, এটা কিন্তু আমাদের সব থেকে ইন্টারেস্টিং জিনিস যে ফরম্যাট কি করে ডেটকে করা হয়। কারণ তোমরা জানো যে জাভাতে এক ধরনের ফরম্যাট নেয় আর কি, আর আর ডেটাবেসে আরেক ধরনের ফরম্যাট নেয়। ওকে, ডেটাবেসে যে ফরম্যাটটা নেয় সেটা হচ্ছে ওয়াই 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 এম 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 ডিডি। ওকে, কিন্তু জাভাতে যেটা নেয় সেটা হচ্ছে এম এম ডিডি ওয়াই 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 ওয়াই, ডেটের যে ফরম্যাটটা। সো দুটোর কিন্তু আমাদের আলাদা রকম ডেট ফরম্যাট থাকে। তার ফলে কি হবে, যখন তুমি ডেটাটা ডেটাবেস থেকে তুলবে তখন কিন্তু তোমাকে ফরম্যাট অনেক সময় করতে হতে পারে। তো যদি আলাদা অনেক পদ্ধতি আছে এটাকে ফরম্যাট করবা। ওকে, খোকা তুই এখানে গড়গড় করে চালাচ্ছিস, হ্যাঁ একটু বন্ধ কর না তুই, সরি। তো সেটা ফরম্যাট করতে হয়। যেমন তুমি এখানে কি করলে, এই যে নাও নাও বলে একটা ভেরিয়েবল নিয়েছো, তাতে কারেন্ট ডেটটা তুমি ফেলেছো, মানে জাভা ডট ইউটিল ডট ডেট, আশা করি তোমরা এটার সাথে ফ্যামিলিয়ার। তো এটা মানে হচ্ছে কারেন্ট ডেট, এটা সিস্টেম ডেট যেটা সেটা রিটার্ন করবে। তো সেটা নাও এর মধ্যে আছে। তো তুমি এখন এখানে ফরম্যাট, এখানে টাইম করেছো। তো টাইম করলে কি হবে, ও খালি টাইমটা দেবে। তুমি যদি এখানে টাইপ ডেট বলো তাহলে খালি ডেটটা দেবে। যদি তুমি বোথ বলো তাহলে টাইম স্ট্যাম্পটা দেবে। এবার হচ্ছে তুমি যদি বোথ করো, এবার হচ্ছে ডেট স্টাইল যদি শর্ট করো তাহলে সেটা কিন্তু শর্টে দেবে। ওকে, নেক্সট 5 নাম্বার, যদি তুমি ফরম্যাটে বোথ ডেট স্টাইল যদি মিডিয়াম বলো, তার একটা মিডিয়াম ফরম্যাট আছে। ওকে, টাইম স্কেলটাও মিডিয়াম, এখানে টাইম স্কেলও শর্ট। ওকে, তো টাইম স্কেল শর্ট মানে সেকেন্ডটা তোমাকে দেবে না, আর ডেট শর্ট মানে হচ্ছে মোস্ট প্রবাবলি ডিডি এম এম ওয়াই ওয়াই, এরকম একটা শর্ট দেবে ফরম্যাট, বা তার করেসপন্ডিং যেটা ডিফল্ট ফরম্যাট আছে। এখানে বোথ, এটা দুটো যদি লং দাও তাহলে মিলি সেকেন্ড অবধি দেবে টাইমের। ওকে, এবার হচ্ছে ফরম্যাটের ডেট ফরম্যাট, সেটা হচ্ছে প্যাটার্ন যদি তুমি দাও সেই প্যাটার্নটা ফলো করবে, যেমন ওয়াই 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 এম এম ডিডি। ঠিক আছে, তো এইভাবে এটা কাজ করবে। তো আমাদের এখানে কাজ কি, আমি জাস্ট এটাকে কপি করে নিলাম জাস্ট এটা দেখাবার জন্য তোমাদের। তো এটা কন্ট্রোল সি করলাম, সেম কোডে, আমি আর আলাদা কিছু করছি না। এখানে এই পি এর পরে আমাদের ফরম্যাটটা হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি এখানে এন্টার মেরে একটা জিনিস দিলাম যে হচ্ছে যে এখানে কোথায় গেল এটা, এখানে আমি চাইছি যে ডেটের ফরম্যাটটা দিতে। তো আমার তো ফরম্যাটটা একটু আগেই আছে। ওকে, এবং কোড ট্যাগ লাইব্রেরি সিটা আছে, এফএমটিটাও আছে, আশা করি এতে আমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি এটা কন্ট্রোল এস মারলাম। ওকে, এটা সেভ হয়ে গেল। তো এটা অটোমেটিক রিপ্লয় হয়ে গেছে, যেহেতু এটা জেএসপি পেজ। আমি জাস্ট এখানে রিপ্লেস করছি, এটা রিফ্রেশ করছি পেজটা। তো দেখো আমাদের যখন থেকে ডেট এসছে, প্রথমে দেখো প্রথমটা তো শর্ট ফরম্যাটে ছিল। দেখো ডেটটা যেটা আছে প্রথমে টাইমটা শর্ট ফরম্যাটে ছিল, এটা হচ্ছে 7টা 34। খুব ভালো করে যদি দেখো এখানে আমার 7টা 34 হয়েছে, তার সঙ্গে আমার কত সেকেন্ড হয়েছে সেটা দেয়া আছে, এটা শর্ট ফরম্যাটে। শর্ট ফরম্যাট ডেটের ক্ষেত্রে সেটা জুলাই 14, 2022 দিয়েছে, জুলাই 14, 2022। মিডিয়াম ফরম্যাটটা দিয়েছে যেটা, সেটা হচ্ছে জুলাই 14, 2000, এটা হচ্ছে যে তোমার বোথ যখন নিয়েছে। ওকে, তো আমাদের কোডটা যদি ভালো করে দেখি বা এখানে ডকুমেন্টটা দেখি, 1 নম্বরে যেটা দিয়েছে ডেট টাইম ভ্যালু হচ্ছে নাও, এখানে অ্যাকচুয়ালি ফরম্যাট ডেট, এটা হচ্ছে ভ্যালু নাও, এটা অ্যাকচুয়ালি শর্ট করেনি, শর্ট তারপর থেকে করেছে। তো এর ফলে এটা খালি তোমাকে টাইমটা দিয়েছে, পরেরটাতে শুধু ডেটটা দিয়েছে, তারপরেরটাতে বোথ দিয়েছে, তারপরে অ্যাকচুয়ালি শর্ট দিয়েছে। তো শর্ট যদি দেখো তারপরে একটা 4 নাম্বারটা, 4 নম্বরে দেখো 7/14/2022। ওকে, এটা হচ্ছে শর্ট ফরম্যাট। এটা কি হলো দেখছো, জাভাতে আমি তোমাদের কি বলেছিলাম, জাভার ফরম্যাটটা হচ্ছে এমএম ডিডি ওয়াই 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 ওয়াই। তো আমার এখানে 14/7 আছে, তো এটা হচ্ছে মান্থ হচ্ছে 7, তো আগে মান্থ, তারপরে ডেট, তারপরে হচ্ছে যে ইয়ার, এবং শর্ট বলে 2022-এর জায়গায় শুধু 22 দিয়েছে। এবং তোমার যদি টাইমটা যদি তুমি শর্ট করো তাহলে দেখো এটা 7টা 34 দিয়েছে, সেকেন্ডটা দেয়নি। ওকে,
এবার তারপরে তুমি যদি মিডিয়াম ফরম্যাট দাও, মিডিয়াম ফরম্যাটে দেখো জুলাই 14 2022 দিয়েছে। এবার কি হচ্ছে, তার সঙ্গে হচ্ছে 7টা 34 13 এটা দিয়েছে। আর তুমি যদি লং ফরম্যাট দাও তাহলে দেখো এখানে জুলাই 14 2022 এটা যেমন ছিল তেমন at 7:34 PM IST। এটা হচ্ছে ডিডি দেওয়া আছে MMYYYY, দ্যাট ইজ বেসিক্যালি এনি, বেসিক্যালি এটা কি, এটা হচ্ছে পার্স ডেট। ওকে, আর ডেট ফরম্যাট দুটোর মধ্যে একটু আছে। এখানে দেখো আগের গুলোতে আমরা ফরম্যাট ডেট করছিলাম, এটা হচ্ছে পার্স ডেট করছি। পার্স ডেট মানে হচ্ছে, পার্স কথাটার মানে হচ্ছে কোনো একটা, পার্স ডেট মানে কোনো একটা স্ট্রিংকে সে পার্টিকুলার ডেটা টাইপ লাইক ডেটে কনভার্ট করবে। যদি এটা পার্স ইন্টিজার হয় তেমনি ওখানে কি ছিল, এখানে তো পার্স ইন্টিজার নেই, এখানে হচ্ছে যে পার্স নাম্বার ছিল। তো এখানে পার্স ডেট আর একটা আছে। তো ডেট কনভার্ট করলে সাপোজ তুমি একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে সেই ডেটটা দেখেছো, ডেটটা ফেলেছো, হোয়াট এভার ইট ইজ ইন ফরম্যাট, দেন যখন তুমি পার্স করছো এই নাও বলে ভেরিয়েবলটাকে পার্স করছো, এটা হচ্ছে পার্স এমপ্লয়ি ডেট। পার্স ভেরিয়েবল হচ্ছে পার্স এমপ্লয়ি ডেট, মানে এটা হচ্ছে তোমার ভেরিয়েবল যেটা পরে তুমি ডিসপ্লে করবে, এবং তার প্যাটার্ন যেটা, সেই প্যাটার্নটা হচ্ছে DDMMYYYY। সো এটা কি করবে, এই যে ডেটটা আছে দ্যাট ইজ বেসিক্যালি ইট ইজ নট এ ডেট, ইট ইজ এ স্ট্রিং ভেরিয়েবল, স্ট্রিং ভ্যালু। This string value now converted DDMMYYY date format and it's stored in a variable parse emp date, and we display this parse emp date. Okay, next one, that is bundle. বান্ডেলটা কি হয়, যে আমরা কোনো একটা মেসেজ বা কোনো কিছুকে একটা বান্ডেলের মধ্যে সেভ করে রাখি। ওকে, সো বান্ডেল ট্যাগ will make the specified bundle available to all format.message tag, okay, that occur between the bounding fmt bundle, okay, tags. This save you the extra step of having to specify the resource bundle for each your fmt.message tag। এটাও সেইভাবে আমরা ইউজ করি না, এখানে জাস্ট একটা এক্সাম্পল আছে। ওকে, আমি জাস্ট এটা রিসোর্স বান্ডিল সেটা আমরা আর সেরকম আচ্ছা দেখিয়ে দিই কি আছে। এটা আমি কোনোদিন ইউজ করিনি, বাট স্টিল এটা একবার দেখে নেওয়া যাক কি আছে। তো রিসোর্স বান্ডিল কন্টেন এ লোকাল স্পেসিফাইড অবজেক্ট, resource bundle contains key value pair. When your program need a local specified resource, you keep all the keys common to all. এটা সেইভাবে লাগবে না, ছেড়ে দাও এটা। ওকে, এখান থেকে কোশ্চেন আমি সেইভাবে দেখিনি। এটা হচ্ছে যে বান্ডিল ট্যাগ, বান্ডিল ট্যাগ। আচ্ছা, এখানে যেটা এক্সাম্পলটা যেটা ইউজ করেছে সেটা একটু করে দিই। এখানে হচ্ছে যে একটা কি ভ্যালু পেয়ারে এখানে কোনো একটা অবজেক্টকে রেখেছে, এটা ধরো তোমার লিস্ট রিসোর্স বান্ডিল ইউটিল। ওকে, ইউটিল ডট লিস্ট রিসোর্স বান্ডিল এরকম একটা ডেটা টাইপ আছে, এটা একটা ক্লাস আছে, এটা তোমাকে ইম্পোর্ট করতে হচ্ছে। এখানে তার তুমি ক্লাস একটা নতুন তৈরি করেছো। ওকে, দ্যাট এক্সটেন্ড লিস্ট রিসোর্স বান্ডিল বেসিক্যালি। So this will become a list resource bundle that will contain the key value pair. So এখানে get column যে মেথডটা আছে সেটা একটা আছে, so that will return the content. Okay, that will return the contents. Okay, that is get contents যখন মেথডটা হচ্ছে। Next, static final object content. So you now define these contents as the key value pair, that is count1 count.2 to count.3 equals to 3 like this. Okay, এবার কি বলছে, let us above class example.class and make it available in the class path. class path বলতে বোঝায় যে এটাও অনেক সময় আমরা জাভাতে যখন পড়ি তখন একটু ভুলে যাই। সেটা হচ্ছে ক্লাস পাথ মানে হচ্ছে তুমি কম্পাইল করার পরে যেখানে ডট ক্লাস ফাইলগুলো আমাদের থাকে সেটাকে অ্যাকচুয়ালি আমরা সেট করতে পারি। তো তুমি যদি কমান্ড লাইন প্রম্পটে যদি করো, কম্পাইল করো, তাহলে কিন্তু ও নিজে যে ফোল্ডারটা আছে, যে ফোল্ডারে ডট জাভা ফাইল আছে সেখানেই ডট ক্লাস ফাইলটা সেভ হবে। এবার তুমি যদি ক্লাস পাথ সেট করে রাখো তাহলে ওই ডট জাভা ফাইলটা যখন কম্পাইল করবে তখন ও ক্লাস পাথে গিয়ে ডট ক্লাস ফাইলটা অ্যাকচুয়ালি সেভ করবে। তো এটা ক্লাস পাথ রিসোর্স। সো তোমার যে জিনিসগুলো তৈরি হবে দ্যাট উইল ইন্টারঅ্যাক্ট ইন বিটুইন দ্য ডট ক্লাস ফাইলস।
ওকে, ইন বিটুইন ডট ক্লাস ফাইলস। সো সেটা কি হবে, সেটা ক্লাস পাথে অ্যাভেলেবল থাকবে। নাও ইউ উইল ইউজ দ্য ফলোইং জেএসটিএল ট্যাগ টু ডিসপ্লে দ্য 3 নাম্বার। সেই 3 নাম্বার কি, এই যে count.1 count.2 count.3 কে তুমি কিভাবে পাবে। তো এটা অ্যাকচুয়ালি ও কি করছে, এই বান্ডিলটাকে নিচ্ছে, বান্ডিল। সো এফএমটি বান্ডিল বেস নেম বলতে বেস ক্লাস নেম। তো এটা com.tutorials point.example। তো এখানে এই যে এক্সাম্পল বলে ক্লাস যেটা আর্লিয়ার আমরা তৈরি করলাম, সেটাকে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে। প্রিফিক্স হচ্ছে কাউন্ট। ওকে, এবার ও কি করছে, ফরম্যাট ডট মেসেজ কি 1, কি হচ্ছে 1, কি হচ্ছে 2, কি হচ্ছে 3। তার মানে কি, এটা প্রিফিক্স হচ্ছে কাউন্ট, এটার মানে হচ্ছে count.1 count.2 count.3। তো সেইভাবে এটা কাজ করবে। এটা কি দেখিয়ে দেবো এই এক্সাম্পলটা। হ্যালো হ্যালো, আজকে কি হলো রে তোদের। হ্যালো, ওকে। তো আমি জাস্ট এখানে জাস্ট আমি খুব বেশি করব না, জাস্ট কোডটা একটু জাস্ট কপি করে দিচ্ছি। এখানে ধরো এটা কোড কপি করাটাও একটা হচ্ছে প্রসেস। সাপোজ ধরো এখানে তুমি এই ক্লাসটা তৈরি করতে চাইছো, আমি জাস্ট এই ক্লাসের নামটা কপি করলাম এখানে, এবং এটা দেখো com.tutorials point, তোমাকে com.tutorials পয়েন্টে রাখতে হবে তার কোনো মানে নেই, তোমার ডিফাইন ওন ডিফাইন একটা প্যাকেজের মধ্যেও রাখতে পারো। সো রাইট ক্লিক নিউ, এখানে করবে কি জাভা ক্লাস। ওকে, এটা একটা ক্লাস করবে, এটা কোনো সার্ভলেট না। ওকে, আমি ক্লাসটা এখানে তৈরি করছি, দেখা যাক। এটা হচ্ছে ক্লাস নেম, আমি অলরেডি কপি করে এনেছি কারণ আমি কোডটা কপি করব। এটা ধরো আমি p1 করলাম, সো আই ফিনিশ দিস ওয়ান। তুই এখনো তুই হোমওয়ার্ক গুলো একটাও দেখেছিস? হ্যাঁ, তা তুই করছিস না কেন, মাথা নাড়ছিস খালি। আচ্ছা সরি। তো আমার ডট ক্লাস ওটা তৈরি হয়ে গেছে, এটা এখানে আসবে প্যানেলে, দেখা যাক। তো এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু যখনই একটা ডট ক্লাস ফাইল তৈরি হচ্ছে, আমাকে কিন্তু কি করতে হবে বলতো, এটাকে বিল্ড করতে হবে প্রজেক্টটাকে। ওকে, আমি যেহেতু প্যাকেজ নেমটা আলাদা করেছি, তার জন্য প্যাকেজ নেমটা আর নেবো না, এটাকে পুরোটাকেই কপি করে নেবো। আমি কপি করে নিয়ে আমি এই ক্লাসটা থেকে এটা পেস্ট করে দিলাম, তাহলে আর আমাকে কোডটা লিখতে হবে না। আর এটা রাইট ক্লিক করে এখানে সোর্সে গিয়ে এটাকে আমি ফরম্যাট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি সাজিয়ে নিয়েছে। তো এখানে যেটা করেছে, একটা অবজেক্ট লিস্টে এটা অলরেডি দেখিয়েছে, এখানে ফরম্যাটটা একটু আলাদাভাবে সাজিয়েছে। সো মোটামুটি একই জিনিস আছে। তো এবার হচ্ছে ওটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে কোথা থেকে অ্যাক্সেস করবো, একটা কোনো জেএসপি পেজ থেকে। তো আমার কাছে তো জেএসপি পেজ অলরেডি আছে, ফরম্যাট তো অলরেডি আছে। ঠিক আছে, আমি খালি এই যে বডির মধ্যে যেটা আছে, এটা খালি আমি বান্ডিলটাকে আমি কপি করে নিলাম, নিয়ে আমার যে জেএসপি পেজ এখানে আছে, সেই জেএসপি পেজের শেষে আমি এটা পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দিলাম। তো আমার এখানে দেখো, এখানে কিন্তু কম নেই, আমার প্যাকেজটা কি আছে, আমার প্যাকেজটা এখানে p1 আছে। আমি জাস্ট এটাকে p1 করলাম, এটা কন্ট্রোল এস করলাম। আমি সোর্সে গিয়ে এটাকে ভালো করে ফরম্যাট করে নিই, নাহলে কোডগুলো অ্যাকচুয়ালি ঠিকঠাক ভাবে অর্গানাইজ নেই। সো আমি এটা ফরম্যাট করে নিলাম। তো আমার এটা এবার সুন্দরভাবে দেখতে পাচ্ছ, এটা প্রত্যেকটাই 1 2 br এইভাবে এটা আমার সাজিয়ে গেছে। তো আমার এখন কাজ হচ্ছে, এই যে সার্ভার আছে, এখান থেকে আজকে যে ডেট এন্ড, ওকে, সেটাকে রিমুভ করা। ওকে, সো অ্যাড রিমুভ এ আমি এগুলো রিমুভ অল করে দিলাম এবং এটাকে ফিনিশ করলাম। মা ডাকছে তো। সো এটা রিমুভ হয়ে যাক। সো ওটা সবগুলো রিমুভ হয়ে গেছে।
এবার আমার সার্ভারে হচ্ছে যে এটাকে ডিপ্লয় করতে হবে। সো রাইট ক্লিক, এটা হচ্ছে রান অ্যাজ অন সার্ভার, এটা আমি এটা অন সার্ভার করলাম, নেক্সট করলাম, ফিনিশ করলাম, দেখা যাক কি হয়। ও হো হো, ভুল করলাম আমি, সরি 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 সরি, এটা ভুল করলাম, এরর দেবে। হ্যাঁ, ওটা পাবে না খুঁজে রিসোর্সটা, কারণ বিল্ড হয়নি তো। ওটা এখানে এখানে বিল্ড হয়নি, কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে ওই জন্য। এটা হয়নি, তার মানে এটা কি করলাম আমি, এটা ভুল করেছি। তো এখানে আবার আমাকে সার্ভার থেকে এটা রাইট ক্লিক করে এটাকে অ্যাড রিমুভ অল, ফিনিশ করলাম, ওকে করলাম। আমার কাজ হচ্ছে এটাকে বিল্ড করতে হবে প্রথমে, তারপরে এটা। তো রাইট ক্লিক করে এটা বিল্ড প্রজেক্ট। তো দেন কি হবে, এইটা হচ্ছে যে ক্লাস পাথে এটা প্লেসড হবে, মানে ডট ক্লাস ফাইলটা অ্যাভেলেবেল হবে। আদারওয়াইজ বিল্ড না করলে ডট ক্লাস ফাইল তৈরি হবে না। ওকে, তো এটা ডট ক্লাস ফাইলটা তৈরি হয়ে যাক, তারপরে আমি এটা রান করতে পারবো। সো এটা বিল্ড সাকসেসফুল। এবার আমাকে এটা রাইট ক্লিক করে রান অ্যাজ অন সার্ভার করি, দেখি কি হচ্ছে। আচ্ছা, তো সার্ভারটা সিলেক্ট করলাম, নেক্সট করলাম, ফিনিশ করলাম, দেখা যাক কি হয়। ও, এটাও আমি ভুল করেছি, এটা হচ্ছে এক্সাম্পল ইএন আছে, তাই না, ক্লাসটার নাম আবার ভুল হয়েছে। ওটা এক্সাম্পল p1 ডট এক্সাম্পল মেরেছি, তো আবার এরর হবে। It will take some time. So still there is error because এখানে দেখো আমার ক্লাসটার নাম ইএন আছে এই জায়গায়, তো আমি ওই জায়গাটা ভুল করে ফেলেছি, এটা এক্সাম্পল ইএন আছে ক্লাসটার নাম। তো ডট ক্লাস ফাইলটা হচ্ছে এর যে রিসোর্স, এবং এখানে p1 তো দিয়েছি। হ্যাঁ, এখানে তাহলে কি হবে, এখানে যেটা আছে এটা এক্সাম্পল ইএন হবে। এটা কন্ট্রোল এস করলাম, এবার সার্ভারটা থেকে একই রকম ভাবে তোমরা যদি দেখো কনসোলে, দেখো এখানে এরর কিন্তু ছেড়েছে। হ্যাঁ, এরর এসেছে অনেকগুলো, রিসোর্স নট ফাউন্ড। ওকে, ক্লাস লোডারে এটা প্রবলেম হয়েছে, ডিফাইন ক্লাস পাওয়া যাচ্ছে না। তো এটা কন্ট্রোল এস, আমি এটা সেভ করলাম। তো এখানে এগেন সার্ভারে এটাকে রাইট ক্লিক করে অ্যাড অর রিমুভ অল অ্যান্ড ফিনিশ, ওকে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমরা করতে ভুলে যাই, সেটা হচ্ছে এটাকে বিল্ড করতে হবে প্রজেক্টটা, এটা হয়ে গেলে। ওকে, তো রাইট ক্লিক করে এটাকে হচ্ছে যে এখানে তাও একটু প্রবলেম হচ্ছে, বিল্ড প্রজেক্ট, এখানে কিছু একটা এরর দিচ্ছে, ডেটেন। এটা বিল্ড করলাম, এটা সার্ভারে দেখছি, এটা রাইট ক্লিক করে কই অ্যাড রিমুভ একবার দেখি কোনো এরর আছে কিনা, না সব ঠিক আছে। তো এটা বিল্ড হয়েছে, তো রাইট ক্লিক করে এটাকে আমি রান অ্যাজ অন সার্ভার এটাতে সিলেক্ট করে এটা নেক্সট করলাম, তো এটা ফিনিশ করলাম। এখানে কিন্তু স্টিল একটা এরর দিচ্ছে বারে বারে, ডিপ্লয় ডে ক্লাস লোডারে একটা প্রবলেম হচ্ছে, আর নো ক্লাস ফাউন্ড,
p1 স্ল্যাশ লিঙ্ক p1 স্ল্যাশ en মডিউল, এ কিন্তু এটা পাচ্ছে না, এটাকে খুঁজে পাচ্ছে না, ক্লাস পাথে ঠিকঠাক ভাবে পড়ছে না এটা। তো ওকে, না এটা এবার দেখেছো, এবার এটা রান করছে। ওকে, তো এখানে তুমি যদি চাও, এটা তো খুব সিম্পল, এই যে count.1 এর জায়গায় তুমি অন্য কিছু দিতে পারো, ধরো 3জন ছেলের আলাদা আলাদা নাম দিলে তাহলে ওটা এখানে দেবে। যেমন ধরো এখানে সুখেন্দু দিলাম, এখানে count.2 যেটা আছে সেটা যদি সৌরভ দিই, সৌরভ, অ্যান্ড 3 নম্বরে যদি তোমাদের সুদীপ স্যারের নাম দিই, সুদীপ। ওকে, তো এটা কন্ট্রোল এজ করলাম, তাহলে ওটা কিন্তু এখানে এখন দেবে না, এটা যেহেতু ক্লাসটা লোড হলে, কারণ এখন যদি এটা রিপ্লেস করি এটা কিন্তু দেবে না, কারণ এটা ডট ক্লাস রিসোর্স, এটা বান্ডিল হলেও এটা ডট ক্লাস রিসোর্স, এটা যদি ডিক্লিয়ারেটিভ রিসোর্স হতো তাহলে এটা কিন্তু আমাদের অটোমেটিক রিফ্রেশ হতো। তো সেক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে, এটাকে রাইট ক্লিক করে আবার রিমুভ করে নিতে হবে জিনিসটা, যেহেতু রিসোর্সটা চেঞ্জ হয়েছে। ওকে, এটা হচ্ছে যে রাইট ক্লিক করে অ্যাড রিমুভ করে এটাকে রিমুভ অল এটা করলাম এবং ফিনিশ করতে হবে। ওকে করে দিলাম, এটা ফিনিশ হয়ে গিয়ে এটাকে যদি এবার বিল্ড করি, ওকে, এটাকে রাইট ক্লিক করে এটাকে হচ্ছে যে আমি বিল্ড প্রজেক্ট করলাম, একবার কিন্তু ওটা আলাদা আলাদা দেবে, 1 2 3 জায়গায় সুখেন্দু, সৌরভ, সুদীপ এটা দেবে। তো এবার আমার কাজ হচ্ছে রাইট ক্লিক করে এটাকে রান অ্যাজ অন সার্ভার, এটা লোকাল হোস্ট, এখানে গেলাম, এটা নেক্সটে গেলাম, এটা ফিনিশ করলাম। তো এগেইন চাইবে এটা যে নেক্সট কি আছে, তো এখানে গেলাম, তো এবার দেখা যাক কি আউটপুট আসছে, দেখবে 1 2 3 জায়গায় এবার সুখেন্দু, সৌরভ, সুদীপ এটা আসবে। ওকে, তো দেখতে পাচ্ছ এটা সুখেন্দু, সৌরভ, সুদীপ। তো এটা হচ্ছে বান্ডিল ক্লাসের একটা এক্সাম্পল, যেটা আমরা মানে বান্ডিল বান্ডিল যেটা ফরম্যাট বান্ডিল সেখান থেকে আমরা পেতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছ যে বান্ডিলের মধ্যে মেসেজ বলে একটা জিনিস আছে, যেখানে কি যেটা পাঠাবো সেটা এর প্রিফিক্স ডট এটা হবে, কাজ করবে। এখানে কাউন্ট হচ্ছে, কাউন্ট ডট হচ্ছে প্রিফিক্স, শুধু কাউন্ট না, কাউন্ট ডট। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এবার হচ্ছে উইথাউট প্রিফিক্স, মানে যদি আমরা করতে চাই সেটারও একটা ইয়ে আছে, সেক্ষেত্রে কি করতে হবে, পুরো ডাইরেক্ট এর নামটা দিতে হবে, প্রিফিক্স যদি না দিই তাহলে এটা ডাইরেক্ট দিতে হবে, দ্যাট ইজ দ্য অল্টারনেটিভ। ওকে, সো নেক্সট ওয়ান সেট লোকাল। তো সেরকম লোকালের এর সম্বন্ধে বললাম যে কি কি হয়, তো আর এখানে ডিটেলসে আমি যাচ্ছি না, সেট লোকাল বান্ডিল কিভাবে কাজ করে এখানে আর সেরকম কিছু নেই। সেট বান্ডিল, সেট বান্ডিল এবার তুমি হচ্ছে যে একটা বান্ডিলের ভ্যালু সেট করতে পারো। ওকে, যেমন এখানে ধরো এই যে এক্সাম্পলটা ছিল, তার ভেরিয়েবলটা হচ্ছে ল্যাং, সেই ল্যাং এর বান্ডিল count.1, count.2, count.3, মানে ওখানে যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালুটা তুমি সেট করতে পারো। ওকে, তো এটা হচ্ছে সেট বান্ডিল, আর কিছু না, তোমরা এগুলো একটু রান করে করে দেখবে। তারপরে আসছি এসকিউএল ট্যাগ। তো এসকিউএল ট্যাগও আমাদের খুব ইম্পর্টেন্ট, যদি তুমি আরডিবিএমএস বা রিলেশনাল ডেটাবেসের সাথে তুমি যদি কানেক্ট করতে চাও, সেটা ওরাকেল, মাইএসকিউএল বা মাইএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, তো এর সাথে কানেক্ট করতে গেলে আমরা জেএসপি তো একটা, যেহেতু আমি এখনো তোমাদের জেডিবিসিটা এখনো স্টার্ট করিনি, তো এখান থেকে আমরা এ করতে পারি আর কি কাজটা। তো এসকিউএল এর কাজগুলো এখান থেকে করা যায়। তো সেই এসকিউএল এর কিছুটা আমি তোমাদের বলেছিলাম, কি কি বলেছিলাম তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে দেখবে, আমি প্রথমে বলেছিলাম যে আমার 5টা বা 6টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে লোড দ্য ড্রাইভার। তো জেএসটিএল এ খুব ভালো করে, তাহলে এটা কি কাজ, এটা হচ্ছে ডেটাবেসের সাথে কানেক্ট করতে আমাদের সাহায্য করছে, যে ডেটাবেস থেকে কোয়ারি, কারণ আলটিমেটলি দেখো যে কোনো সফটওয়্যারই তৈরি করো না কেন তোমার ব্যাক এন্ডে কিন্তু একটা ডেটাবেস থাকবে, তো সেই ডেটাবেসের সাথে আমাদের কানেক্ট করা খুব জরুরি। তো জেএসটিএল থেকে আমরা কিভাবে কানেক্ট করি সেটা আমাদের একটু দেখতে হবে। তো দেখো এখানে জেএসটিএল এ কোর এবং এসকিউএল দুটো আমরা নিয়েছি। কোর ট্যাগটা মূলত আমরা প্রিন্ট আউট করতে বা ডিসপ্লে করতে কোনো আউটপুটকে, সেটা আমরা ইউজ করি, সি আউট বা
এই জাতীয় দিয়ে কোনো ভেরিয়েবলের ভ্যালু সেট করতে আমরা ইউজ করি। ওকে, তো খুব ভালো করে যদি দেখো, এখানে দেখো একটা যেটা পড়ছি সেটা এসকিউএল ডেটা সোর্সেস, সেট ডেটা সোর্সেস। ডেটা সোর্স বলতে কি, মূলত যে আমি কার সাথে কানেক্ট করছি, দ্যাট ইজ, সো ফর দ্য কানেকশন ফার্স্ট স্টেপ ইজ লোড দ্য ড্রাইভার। সো এখানে ড্রাইভারের নেমটা একটা প্রপার্টি। সো দেখো সেট ডেটা সোর্সেস, ভেরিয়েবল হচ্ছে স্ন্যাপশট। সো ভেরিয়েবল স্ন্যাপশট মানে এটা হচ্ছে কানেকশন ইন্টারফেসের একটা অবজেক্ট হিসাবে কনসিডার করা হবে, যে ভেরিয়েবল স্ন্যাপশট। ওকে, সো এর মধ্যে যে কানেকশনটা তৈরি হবে ডেটাবেসের সাথে, তার ইনস্ট্যান্সটা মূলত সেট থাকবে। দেন ড্রাইভার pom.mysql.jdbc ড্রাইভার, এটা হচ্ছে আমাদের ড্রাইভার নেম। তোমরা সবাই জানো যে MySQL এর সাথে কানেক্ট করতে হলে তার যে ড্রাইভার নেম, সেটা হচ্ছে লোড যে ড্রাইভার আমরা করি সেটা হচ্ছে pom.mysql.jdbc.driver। আর ওরাকেলের সাথে যদি কানেক্ট করতে যাই, oracle.jdbc.driver.oracle.driver, এইভাবে আমরা ইউজ করি। তো এটা যেহেতু MySQL এর সাথে কানেক্ট করছে, অ্যাপ্রোপ্রিয়েট। তবে এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি তুমি MySQL এর সাথে কানেক্ট করতে যাও, তাহলে MySQL কানেক্টর যে বলে একটা জার ফাইল আছে, সেটাকে ইনক্লুড করতে হবে, যেটা আমি পরের ক্লাসে দেখাবো। আজকে আমার জেএসপি শেষ হয়ে যাবে, তো কাল থেকে আমি এটা দেখাবো, ওই যে আমাদের যেটা জেডিবিসি আছে ওটা আমি দেখাবো। ওকে, তো জাস্ট এ মিনিট। তো জেডিবিসিটা পরের দিন থেকে আমি দেখাবো। তো আজকে বেশিক্ষণ ক্লাস নেবো না, তো আমার প্রায় শেষ হয়ে এসছে। তো এটা আমি প্র্যাকটিক্যালি আজকে দেখাতে পারবো না, কারণ আমি যেহেতু ডেটাবেসের তোমাদের পুরোটা দেখাইনি, জাস্ট একটা কনসেপ্ট। তো ডেটা সোর্স হিসাবে কাজ করছে, তার করেসপন্ডিং আমি ড্রাইভারটা দিলাম। তার মানে আমরা যেটা লিখি যে ড্রাইভার ম্যানেজার, সরি, ক্লাস ডট ফর নেম বলে একটা স্টেটমেন্ট লিখি, দ্যাট ইজ ক্লাস ডট ফর নেম উইথিন this double quotes we write pom.mysql.jdbc driver, that is equivalent to this one, or এর একটা অল্টারনেট আছে, সেটা হচ্ছে ড্রাইভার ম্যানেজার ডট রেজিস্টার ড্রাইভার। তো রেজিস্টার ড্রাইভার বলে একটা মেথড আছে, যেটা কালকে আমি তোমাদের দেখাবো, যে রেজিস্টার ড্রাইভার দিয়ে কি করে আমি একটা ড্রাইভারকে রেজিস্টার করতে পারি। ওকে, তো দেন আমাদের এখানে একই লাইনে দেখো ইউআরএল। ইউআরএল বলতে বোঝায়, এটাকে বলে কানেকশন ইউআরএল। তো আমরা ডেটাবেস কানেক্টিভিটির সময় আর একটা কাজ করি, সেটা হচ্ছে কানেকশন অন ইকুয়ালস টু ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন দিয়ে কানেকশন ইউআরএল দিই। সো দিস ইজ বেসিক্যালি দ্য কানেকশন ইউআরএল, অ্যান্ড ইন কেস অফ MySQL, দ্যাট ইজ jdbc:/mysql:/localhost:/test। ওকে, এটা থাকে টেস্ট বা রুট যেটা হোক একটা দেয়া থাকে। সো এখানে টেস্ট দেয়া আছে, তো টেস্ট হচ্ছে যে আমাদের ডেটাবেসের নাম। তারপরে কানেকশন করতে গেলে প্রত্যেকের একটা ইউজার আইডি থাকে আর একটা পাসওয়ার্ড থাকে। সো ইউজার ইকুয়ালস টু ইউজার আইডি, পাসওয়ার্ড ইকুয়ালস টু মাই পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা ডিসপ্লে করেনি, ডিসপ্লে করলে সেটা এক্সপোজ হয়ে যেত পাসওয়ার্ড ফরম্যাট। তো এটা করা মানে হচ্ছে যে তুমি ড্রাইভারটাও লোড হয়ে গেল, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কানেকশন অবজেক্টটাও তুমি অবটেন করতে পারলে, এবং সেই কানেকশন অবজেক্টটা স্ন্যাপশট বলে যে ভেরিয়েবলটা আছে, যেটা আমরা কানেকশন কন করতাম, এখানে কানেকশন স্ন্যাপশট ইকুয়ালস টু ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন। এই একই রকম একটা সিনট্যাক্স অটোমেটিক্যালি জেনারেট হবে, যার মধ্যে এটা অবজেক্টটা তৈরি হবে এবং স্ন্যাপশটে সেভ থাকবে। তো এবার কাজ কি? এবার কাজ হচ্ছে তুমি এখানে জাস্ট এসকিউএল কোয়ারি, ডেটা সোর্সেস হচ্ছে $স্ন্যাপশট। তো কোয়ারি করতে গেলে তুমি কোয়ারি যদি করো ডেটাবেসে, তো তোমার ডেটাবেসটা সেট হয়ে গেছে, যার সাথে তুমি কানেক্ট করে ফেলেছো, দ্যাট উইল স্টোর ইজ দিস স্ন্যাপশট। সো ডেটা সোর্সেস ইজ $স্ন্যাপশট। So this is variable, this is the fetching the variable using EL or expression language, and SQL equals to some SQL, it may be select star form like, and variable result. So if it is a select query, so that will set in a variable, so this variable contains the result set object. And if this is a, as I mentioned in earlier class, that if it is a query, means DQL, data query language, then the result is in the form of result set. So that will store here the result variable store the result set. And if it is a DDL, means data definition language, like create table, alter table, okay, and delete table, but sorry, drop table, okay, if such syntax, then it will return a boolean value. Okay, it will return a boolean value. So in that case result will be boolean. And if it is a insert into alter table, insert into, okay, or update table, insert, update, delete, like this one,
then in that case it will return an integer value. So in that case variable result basically an integer. Okay, so this way it will work. Basically you can set the data sources, that is the example for this one. Then this is the SQL query for this one. This one is the SQL query. Okay, so you see that this is the whole description. So this is your user ID and password. Then this is you use this variable that you obtained earlier, and result will be result set. And here the query is select. Query is the select start from employees. Select start from employees, that you pass here the SQL query. Okay, SQL query can be passed here within query tag. So queries. Okay, so basically you can pass this query inside the SQL query tag, and then there is a table border. You create the table, so you fetch all the result that will store in the result variable. As you see here, this query return a result set object. This query that will store in a result set object like result, and then you have to process this result by using a for each loop. So result basically a result set. So for each element of this variable row or item equals to result dot rows. Okay, and so for each element of this one result rows, that will store in a variable row. So you fetch the value row dot id, row dot first, row dot last, row dot age. So from here you can assume that the table basically contains id, first name, last name, and age of the employee, like this. Okay, so you fetch this one. So this is basically processing the result set, or that you obtained earlier. Okay, so if it is a result set type, so that is the example. And you also can use the insert, update, delete, and in that case what I mentioned, that will return does not return any result set object, but return some integer value, or does not return, here assume that does not return data in case of insert, update, delete, but basically that will return integer value. So in that case, the SQL query is insert into employee values equals to this one. Okay, the core field, that is the ID, first, last, and some data is there according to this one. Okay, so in that case, that will variable equals to count. In that case, the count basically contains integer value. If you insert one record in the database and it is perfectly executed, then it will return 1, otherwise it will return 0. Okay, if it is unsuccessful. Similarly, SQL param. So param basically used to set the parameter for the query. Okay, so SQL param tag used as a nested action for the SQL query. Okay, and SQL update to supply the value for a placeholder. Placeholder means তুমি আগে থেকে কোন একটা জায়গা ফাঁকা রেখেছো, সেই ফাঁকার জায়গায় মানে অনেকটা just like a PPR statement. We came later about the PPR statement. So there is a placeholder in the PPR statement. So in this placeholder, you can put the value by using the SQL param tag. Okay, so you just see, as well as there is SQL date param, SQL transaction. So transaction is very little bit conceptual. Over the topic DBMS, they can understand what is basically transaction. Okay, transaction, I just say what is transaction. What happened, suppose you execute an query to a database, so it will be auto committed at that time. Now there are some query that act as an individual unit. Okay, so either both the transaction or multiple transaction in this unit, either all the query will be executed or none of them will be executed. Okay, for example, one example of the transaction, suppose you want to send, মানে আমি যেটা বলতে চাইছি, তুমি ধরো আমি ধরো সুমন বলে একটা ছেলেকে টাকা পাঠাতে চাইলাম, তো আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হয়ে যাবে। ওকে, ডেবিট হয়ে যাবে এবং সুমনের অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। নাও একটা সিচুয়েশন ভাবো, এই দুটোকে কিন্তু একসঙ্গেই পারফর্ম হতে হবে, আদারওয়াইজ ইনকনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমার অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, আমি 2,000 টাকা সুমনকে পাঠালাম, সুমনের অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, তাহলে তার 12,000 টাকা হবার কথা। এবার ভাবো, আমার 2,000 টাকা যে কোয়ারিটা, যে আমারটা যখন ডেবিট হচ্ছে, ওকে, সেটা যদি আমার টাকাটা যদি কমে যায়, মানে ধরো তুমি বললে আপডেট অ্যাকাউন্টস সেট ব্যালেন্স ইকুয়ালস টু balance minus 2,000, where employee ID equals to Sukhendu. Okay,
তো আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেল। এবার সেই টাইমে ধরো আমার নেটটা কেটে গেছে, তো আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেছে, কিন্তু সুমনের অ্যাকাউন্টে আর সেটা ক্রেডিট হয়নি। তার মানে সুমনের ব্যালেন্স রইল 10,000, আমার ব্যালেন্স রইল 3,000। তো ট্রানজাকশনের আগে আমাদের টোটাল ব্যালেন্স ছিল 15,000, কিন্তু এখন হয়ে গেল 13,000। So that basically leads to inconsistency in the database. So either both the query will be executed or none of them executed. Okay, that is basically transaction. Okay, so this type of operation you also can perform by using the SQL transaction, but basically we do this one using Java transaction. Okay, transaction set transaction equals to the false initially. Okay, we create a transaction by making set auto commit. Okay, set auto commit equals to false, and at the end of the transaction we made auto commit equals to true. Okay, so that is basically the transaction you can handle externally by using a programming language like Java. Even there is a possibility to handle the transaction or this type of thing that I mentioned earlier, so using database itself. Okay, so that is the overall thing about the JSP. And in the next class, okay, today I will not go details about the advanced Java, will not start advanced Java, I will not start, today I will not start this topic JDBC, but in the next class I will start the JDBC. Though for the 4th year CSE student, I already cover most of the tutorial on this one, but still I repeat this one with respect to, that is in lab I actually discussed this one with respect to core Java, but now I will discuss the JDBC example with respect to advanced Java, means how we can send data to a database from a JSP using JSP or using Servlet. That is my topic for next class. Okay, and tomorrow I will go to the college. তো আমি এরকম টাইমেই তোমাদের ক্লাসটা নেব কি, এই টাইমটা ভালো না অন্য কোনো টাইম?